ওয়াশরুমের দরজা খুলে ভেতরে গিয়ে শাড়ির ভাঁজ ঠিক করতে লাগলো মানজিয়া। কিছুক্ষণ আগে স্টেজে পারফরমেন্স করে শাড়ি অগোছালো হয়ে গেছে, সেটাই ঠিকঠাক করছে মূলত। ভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণের অনুষ্ঠান শেষ হলো। এবার দ্বিতীয় বর্ষে ছাত্রী হওয়ার দরুন অনেক দায়িত্বই কাঁধে পড়েছিল মানজিয়ার। আসার আগে ওর বেস্ট ফ্রেন্ড লিমাকে ও বলে আসেনি। হঠাৎ করে ওয়াশরুমের সবগুলো বাতি বন্ধ হয়ে গেল। মানজিয়া বিরক্ত হয়ে অন্ধকার হাত দিয়ে সামনে দরজার দিকে এগোলো, একটু আলোর আশায়। শক্তপোক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ডাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই কারো বলিষ্ঠ হাত ওর কোমর আঁকড়ে ধরল। কে 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 ভয়ে অন্তরাত্মা শুকিয়ে এলো মানজিয়ার, তবুও নিজের মনে সাহস সঞ্চয় করে বলে উঠল, কে আপনি? মানজিয়ার কথা শেষ হতেই কারো গরম নিঃশ্বাস এসে আছড়ে পড়ল ওর মুখমণ্ডল জুড়ে। কারো উষ্ণ শ্বাস মুখে পড়তেই সারা শরীরে শিহরণ বয়ে গেল মানজিয়ার। ভয়ে হাত পা কেঁপে উঠছে বারবার। অন্ধকারে সামনে তাকিয়ে দেখার চেষ্টা করলো আগন্তুক কে, কিন্তু অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পেল না মানজিয়া। হঠাৎ কারো গম্ভীর পুরুষালী কণ্ঠে ফিসফিস করেই বলল, তোমার এই অগ্নির ন্যায় রূপ অন্য কারো দেখার অধিকার নেই, একমাত্র আমি ছাড়া। আর জানো, এইভাবে সেজেগুজে বাইরে যেতে না দেখে, বুঝছো মেয়ে? তোমাকে শুধুমাত্র আমি দেখব, শুধুই আমি। কথা শেষ করেই ওর কপালে চুমু খেলো। এ যেন ভালোবাসার পবিত্র স্পর্শ। কিছুক্ষণ পর হঠাৎ করে আবার আগের ন্যায় আলো জ্বলে উঠল। মানজিয়া এখনো ঠায় দাঁড়িয়ে ভাবছে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই মানুষটাকে তো সে চিনে না, তাহলে কে এই লোক? খালেদা জিয়া, এই খালেদা জিয়া। কারো ডাকে মানজিয়ার ধ্যান ভাঙল। এই ডাক শুধুমাত্র তার প্রাণপ্রিয় বান্ধবী লিমাই ডাকতে পারে। মানজিয়াকে অশ্রমে এমন থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে লিমা বেশ বিরক্ত হলো। তোকে হারিকেন জ্বালিয়ে সারা ক্যাম্পাস খুঁজলাম, কোথাও পেলাম না। আর মহারানী এখানে এসে দাঁড়িয়ে আছে, দেখো দেখো। মানজিয়া যেন নিজের ভেতরে নেই। লিমার কথা কিছুই ওর কানে ঢুকছে না। মানজিয়াকে এমন নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লিমা খানিকটা রেগে গেল। কিরে, কোনো কথা বলছিস না কেন শুনি? হুম হুম। মানজিয়া নিজেকে সামলে নিয়ে বলল, শাড়ির ভাঁজ ঠিক করতে এসেছিলাম। মানজিয়াকে এভাবে তোতলাতে দেখে কয়েক পা এগিয়ে এসে দাঁড়ালো লিমা। মেয়েটা এই শীতের মধ্যেও ধরধর করে ঘামছে। মানজিয়াকে ঘামতে দেখে লিমা চিন্তিত ভঙ্গিতে বলল, এই মানজিয়া, তোর কি শরীর খারাপ করছে? এভাবে ঘামছিস কেন? কই না তো, আমি একদম ঠিক আছি। ওই পারফরমেন্স করেছি তো, এই জন্যই হয়তো ঘেমে গেছি। ও কিছু না, তুই চল বাড়ি যাই। একটু আগে ওর সাথে ঘটে যাওয়া ঘটনা সবটা লিমার কাছ থেকে লুকিয়ে গেল। মানজিয়া পাচ্ছে না আবার লিমা এই নিয়ে দুশ্চিন্তা করে। মেয়েটা বড্ড ভালোবাসে মানজিয়াকে। ভার্সিটি থেকে বাড়ি ফিরে দরজা আটকে বিছানায় বসে পড়লো মানজিয়া। ফ্রেশও পর্যন্ত হয়নি। তখনকার ঘটনাটা ওকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। ঘুরে ফিরে একটা কথা মাথায় ঘুরছে, কে ছিল ওই লোকটা? হঠাৎ মিনা বেগমের ডাকে সম্বিত ফিরে পায় মানজিয়া। উঠে দরজা খুলে দিতে মায়ের মুখ ভেসে উঠল। মিনা বেগম মেয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, মানজিয়া, এই মানজিয়া, কি রে, ভার্সিটি থেকে ফিরে এসে দরজা আটকে বসে আছিস কেন? আর জামা কাপড়ও পাল্টাসনি এখনো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। মিনা বেগম চলে যেতেই ওয়াশরুমে ঢুকে পড়লো মানজিয়া। ফ্রেশ হয়ে এসে ইচ্ছে না থাকা সত্ত্বেও খেতে যেতে হলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল মানজিয়া। খাবার খেয়ে একমাত্র ভাই মাহিরকে সাথে নিয়ে বের হয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। মাহিরের স্কুল মার্জিয়ার ভার্সিটির পাশে হওয়াতেই প্রতিদিন একই সাথে যায়। প্রতিমধ্যে লিমাকে সাথে নিল মানজিয়া। ভার্সিটির গেট পার হয়ে ক্লাসরুমের দিকে অগ্রসর হলো মানজিয়া আর লিমা। ক্লাসে গিয়ে বসতেই কিছুক্ষণ পর ক্লাসের শিক্ষকের প্রবেশ ঘটল। ক্লাসের সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, এমনকি লিমাও। যে মেয়ে কিনা কোনো ছেলের দিকে তাকায় না, সেও বাদ গেল না। সবার এমন অদ্ভুত দৃষ্টি দেখে মানজিয়া লিমাকে কোনো দিয়ে গুঁতো মেরেই বলল, কি হয়েছে রে, সবাই এমন ভাবে তাকিয়ে আছে কেন? তুইও সামনে দেখ, তাহলেই বুঝতে পারবি।
এতক্ষণ যাবৎ ফ্লোরের দিকে তাকিয়ে থাকা মানজিয়ার চোখ সামনে রাখতেই ওর ভ্রু কুঁচকে গেল। সামনে থাকা একজন লম্বা চওড়া পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে গেল। লোকটি গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করলো। স্টুডেন্টস, আমি শিকদার মুন্তাসির পড়ান, আপনাদের ইকোনমিক সাবজেক্টের নতুন শিক্ষক। আশেপাশের মেয়েরা যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। লোকটা নিঃসন্দেহে সুদর্শন। পরাণ স্যার একে একে সবার পরিচয় জেনে নিল। হঠাৎ মানজিয়ার কাছে এসে দাঁড়িয়ে বললেন। মিস, এমন গম্ভীর গলায় মানজিয়া খানিক ভরকে গেল। আমতামতা করেই বলল, আমার মানজিয়া রহমান। সবার পরিচয় জানা পরে ক্লাস নিয়ে বেরিয়ে আসলো পরাণ। ক্লাস শেষে মানজিয়া আর লিমা ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে বসে দুই বান্ধবী গল্প করছিল। হঠাৎ সামনের চেয়ারে কেউ একজন থপ করে বসে পড়ল। আগন্তুককে দেখে লিমার তেলে বেগুনে জ্বলে উঠল। মানজিয়াও বেশ বিরক্ত বোধ করলো। লিমা রেগে মেগে কিছু একটা বলতে যাচ্ছিল, ওকে বলতে না দিয়ে মানজিয়া বলে উঠল, এখানে কি চাই মাহিন ভাই? মানজিয়ার করা প্রশ্নে কিছুটা থতমত খেয়ে গেল মাহিন আহমেদ। পরপরই নিজেকে সামলে নিয়ে লিমার দিকে তাকিয়ে বলল, কাল কতবার মেসেজ দিলাম তোমাকে, একটা রিপ্লাই অবধি করলে না কেন জান? মাহিনের জান বলায় এবার রাগের সীমা পেরিয়ে গেল লিমার। মাহিন এবার ফাইনাল বর্ষের ছাত্র। প্রায় 2 বছর ধরে ঘুরছে লিমার পিছনে। মাহিন ওর সাথে ফ্লার্ট করছে ভেবে তেমন একটা পাত্তা দেয়নি লিমা। লিমা কিছু বলল না, আগের ন্যায় চুপ করে রইল। লিমাকে চুপ করে থাকতে দেখে মানজিয়াই বলল, ওর মা ওকে ভাত বেড়ে 10 বার ডাকলেও যায় না, আর আপনি কি ভেবেছেন শুধু হাই হ্যালো করলেই রিপ্লাই পাবেন? মানজিয়াকে আর কিছু বলতে না দিয়ে ওর হাত ধরে ওখান থেকে টেনে নিয়ে চলে গেল লিমা। পেছনে রেখে গেল মাহিনের হতভম্ব চেহারা। ভার্সিটি থেকে ফিরে বিছানার উপরে ধপাস করে শুয়ে পড়ল মানজিয়া। ভীষণ ক্লান্ত লাগছে ওর। কখন যে ঘুমিয়ে পড়ল তা ও নিজেই টের পেল না। মাগরিবের আজান পড়তেই ঘুম ছুটে গেল মানজিয়ার। ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করে নিল। জায়নামাজ গুছিয়ে রেখে পড়ার টেবিলে বসে পড়ল মানজিয়া। অনেক পড়া জমা হয়ে গেছে, পড়ে শেষ করতে না পারলে পরীক্ষার সময় অবস্থা বেগতিক হয়ে যাবে। তাই পড়তে বসে গেল। পড়তে গিয়ে দেখে পুরো টেবিল অগোছালো হয়ে পড়ে আছে। তাই প্রথমে বই খাতাগুলো গুছাতে শুরু করলো। গোছানোর এক পর্যায়ে একটা বই হাতে নিতেই ওর ভাঁজ থেকে কিছু একটা ওর পায়ের কাছে ফ্লোরে পড়লো। নিচু হয়ে ঝুঁকে সাদা খামে মোড়ানো কিছু একটা দেখতে পেল। দেখেই বোঝা যাচ্ছে এটার মধ্যে একটা চিঠি আছে, কিন্তু এটা ওর বইয়ের ভাঁজে কিভাবে এলো? 7-5 না ভেবে কাগজটা ছিঁড়তেই ভেতর থেকে নীল রঙের একটা চিঠি বের হয়ে আসলো। কৌতূহলবশত চিঠিটা খুলে পড়তে শুরু করলো মানজিয়া। তোমারে যেন ভালোবাসিয়েছে শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছে গলায়, নিয়েছে সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার, এতে তোমার অপ্রত্যাশিত প্রেম। কৌতূহলবশত চিঠিটা খুলে পড়তে শুরু করলো মানজিয়া। শেষের সম্বোধনটুকু দেখে পেছনে থাকা চেয়ারে থপ করে বসে পড়লো মানজিয়া। মানজিয়া বরাবরই কবিতা পছন্দ করে, কিন্তু কে এই চিঠিটা ওর বইয়ের ভাঁজে রেখেছে সেটাই আপাতত মাথায় ঘুরছে। শেষ সম্বোধনটুকু ওর মাথায় বারবার প্রতিধ্বনিত হচ্ছে। চিঠিটা বার কয়েক পড়ে ঠোঁটের কোণে অজান্তেই হাসিরা উকি দিল। পরের দিন ভার্সিটিতে গিয়ে সবার আগে চিঠির কথা লিমাকে খুলে বলল মানজিয়া। চিঠি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে মানজিয়া। লিমা চিন্তিত ভঙ্গিতেই বলল, বুঝলি খালেদা জিয়া, চিঠি যেই দিক না কেন সে নির্ঘাত তোকে ভালোবাসে, না হলে এভাবে বইয়ের ভাঁজে চিঠি রেখে যাবে কেন শুনি? হাউ রোমান্টিক। মানজিয়া লিমার কথায় হাত নেড়ে মাছি দাঁড়ানোর মতো করেই বলল, আরে ধুর, কি বলিস না বলিস, আমার তো মনে হয় কেউ মজা করে করেছে এসব। হুম, আমার তো মনে হচ্ছে না। তুই আজকে গিয়ে বই খুঁজে দেখিস, আমার মন বলছে তুই আজও চিঠি পাবি। লিমার কথার মাঝেই ক্লাসে ম্যাডাম উপস্থিত হলেন।
তাই ওদের চিঠি নিয়ে আলোচনা ওখানেই শেষ করতে হলো। ভার্সিটি থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো মানজিয়া। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের ন্যায় আজও পড়তে বসলো। পড়ার মাঝে হঠাৎ চিঠি নিয়ে লিমার বলা কথাটা মনে পড়তেই বই খুঁজতে শুরু করলো। লিমার কথায় যদি সত্যি হয় তাহলে কি হবে সেটা ভেবেই মানজিয়ার হাত পা থরথর করে কাঁপছে। সবগুলো বই তন্ন তন্ন করে খুঁজলো, কোনো কিছুই পেল না। আচ্ছা, ও তো উতলা হচ্ছে কেন চিঠির আশায়? তবে কি ওর মনের অজান্তেই অপ্রত্যাশিত প্রেমে ফেসে গেছে? বই খাতা খোঁজা শেষ হতেই বিছানার এক কোণে বসলো মানজিয়া। হঠাৎ চোখ পড়ল খাটের পাশে ল্যাম্প টেবিলের ওপর একটা বইয়ের দিকে। ওটা তো খুঁজে দেখা হয়নি। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ল্যাম্প টেবিলের দিকে এগিয়ে গেল মানজিয়া। বইটা হাতে নিতেই ওর পাশ থেকে কাঙ্ক্ষিত জিনিসটি বের হয়ে আসলো। চোখের সামনে কাঙ্ক্ষিত জিনিসটি দেখতে পেতেই ওর চোখ জোড়া চকচক করে উঠল। তাড়াহুড়ো করে চিঠিটা মেলে ধরলো চোখের সামনে। উত্তেজনায় হাত পা অনবরত কাঁপছে। এত কাঁপাকাঁপি করছে কেন মেয়ে? চিঠি পড়েই কাঁপছো, আর সামনে এলে কি করবে? মাজিয়া চিঠিটা নামিয়ে রেখে একবার চারপাশে সতর্ক দৃষ্টি ভোলালো। লোকটা কিভাবে জানলো যে ও চিঠি পড়ার সময় কাঁপছে? পরক্ষণেই আবারও পড়তে শুরু করলো। তোমার সারা শরীরে কাঁপনিতে আমার হৃদয়ের কাঁপন ধরেছে। তোমাকে ভয়ে কেঁপে ওঠাতে মানায় না। তোমাকে মানে আমাকে স্মরণ করে আচমকা হেসে ওঠাতে। বইয়ের ভাঁজে চিঠি পেয়ে সবারই সন্দেহ হবে, মনের প্রশ্ন জাগবে স্বাভাবিক। তবে আমাকে খোঁজার প্রয়োজন নেই। যখন সময় আসবে আমি নিজেই তোমার কাছে এসে ধরা দিব। আর হ্যাঁ, আমাকে যেন ভুলে যেও না। অবশ্য তুমি চাইলেও আমাকে ভুলতে পারবে না, আমি ভুলতেই দেব না। এতে তোমার অপ্রত্যাশিত প্রেম। পড়া শেষ হতেই মানজিয়ার চোখ দুটো ছলছল করে উঠল। এমন মানুষকে কি আদৌ ভোলা সম্ভব? আরো কয়েকবার চিঠিটা পড়ে যথাস্থানে রেখে দিয়ে আবারও টেবিলে খাতা কলম নিয়ে বসে পড়ল মানজিয়া। সাদা পৃষ্ঠার বুকে কলমের ভালোবাসা এঁকে দিতে লাগলো মানজিয়া। আপনি কে, বা দেখতে কেমন কিছুই জানি না আমি। তবে আপনার ব্যক্তিত্ব যে অসাধারণ এটা অস্বীকার করার উপায় নেই। এই যে দেখা না দিয়েও কেমন মানুষের হৃদয় হরণ করতে সক্ষম আপনি। আপনাকে আদৌ কি ভোলা সম্ভব? সম্ভব না তো। আমি চাইলেও আপনাকে ভুলতে পারবো না। আপনাকে দেখে এই তৃষ্ণার্ত চোখ দুটো জুড়ানোর অপেক্ষায় রইলাম আমার অপ্রত্যাশিত প্রেম। পরপরই নিচ থেকে মিনা বেগমের গলা শোনা গেল। অনিচ্ছা সত্ত্বেও খেতে যেতে হলো, কারণ নিজামুদ্দিনের নিষেধাজ্ঞা আছে রাতে না খেয়ে ঘুমানো চলবে না। এতে নাকি শরীর খারাপ করে তার ভাষ্যমতে। কয়েকদিন পর রোজকার মতো আজও পড়ার টেবিলে বসে আছে মানজিয়া, কিন্তু বই পড়ছে না, পড়ছে তার ছায়া মানবের দেওয়া চিঠি। এই কয়দিনে আরো বেশ কয়েকটা কবিতার চিঠি পেয়েছে মানজিয়া, সেগুলোই মূলত পড়ছিল। মানজিয়া রে, ও মানজিয়া। রান্নাঘর থেকে মায়ের গলা ভেসে আসতেই তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে চিঠিগুলো সযত্নে আলমারির ভেতর লাল একটা শাড়ির ভাঁজে রেখে বের হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে রান্নাঘরে যেতেই দেখলো রান্নাঘরে মিনা বেগম রাতের রান্না করছে। আম্মু, আমাকে ডেকেছো? ও হ্যাঁ, এসেছিস। এই শরবতটা তোর আব্বুকে একটু দিয়েই না, আমার তরকারি পুড়ে যাবে, না হলে আমি গিয়ে দিয়ে আসতাম। মানুষটা অফিসে আজ অনেক কাজ ছিল, ভীষণ ক্লান্ত। শরবতটা খেলে ক্লান্তি ভাবটা একটু হলেও চলে যাবে। মাজিয়া মায়ের হাত থেকে শরবতের ট্রেটা হাতে নিয়ে দোতলার দিকে যেতে যেতে বলল, এভাবে কেন বলছো আম্মু? আমারই তো বাবা নাকি? আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। বাবা মায়ের রুমের সামনে সে দাঁড়িয়ে বলল। ভেতরে আসবো আব্বু? মেয়েকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজামুদ্দিন ঠোঁট দুটিকে প্রসারিত করে হাসলেন। আয় আয়, তোকে কতবার বলেছি আমাদের রুমে আসতে গেলে তোর পারমিশন লাগবে না। বাবার কথায় মাজিয়া সৌজন্যমূলক হাসল। ট্রে থেকে শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও আব্বু, আম্মু তোমার জন্য পাঠালো। মাজিয়ার হাত থেকে গ্লাস নিয়ে শরবতটা খেয়ে আবারও ওর হাতে গ্লাসটা পুনরায় ধরিয়ে দিল। মাজিয়াকে বিছানার দিকে ইশারায় বসতে বলে ওয়াশরুমে চলে গেলেন ফ্রেশ হতে। ঠিক মিনিট 6 পরে এর মাথায় ফ্রেশ হয়ে এসে মাজিয়ার পাশে বসলেন নিজামুদ্দিন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, কাজের চাপে তোদের সাথে
একটু বসে কথা বলারও সময় পাই না। তা তোর পড়াশোনার কি অবস্থা? জি আব্বু, ভালো। ভালো করে পড়াশোনা করিস কিন্তু। কোনো সমস্যা হলে বলিস মা। আর কোনো কিছুর প্রয়োজন হলে বলতে দ্বিধা করবি না, বলে দিলাম। পরক্ষণে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন। যত দিন যাচ্ছে আমার বয়সও বাড়ছে। তোকে একটা সুপাত্র এর হাতে তুলে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো রে মা। বাবার কথায় অভিমানে চোখজোড়া ছলছল করে উঠল মাঞ্জিয়ার। আমি কি তোমাদের মাথায় বোঝা হয়ে গেছি আব্বু, যে আমাকে এখনই বাড়ি থেকে বিদায় করতে চাইছো? ধুর পাগলি, ছেলে মেয়ে কখনো বাবা মায়ের কাছে বোঝা হয় না। তুই এখন বড় হয়েছিস, আমাদেরও বয়স বাড়ছে। একদিন না একদিন তো তোকে অন্যের হাতে তুলে দিতেই হবে। অন্য সবার মতো আমিও বাবা হিসেবে চাইছি আমার কলেজের টুকরোকে সুপুত্রের হাতে তুলে দিতে। মাঞ্জিয়া বাবাকে জড়িয়ে ধরেই বলল। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আব্বু। নিজামুদ্দিন আর কথা বাড়ালেন না, মেয়েকে এক হাতে আগলে নিয়ে মাথায় হাত বুলালেন। সবার সাথে খাবার খেয়ে রুমে চলে এলো মাঞ্জিয়া। বিছানার উপরে ধপাস করে শুয়ে ফোন টিপতেই শুরু করলো। ফোন স্ক্রল করার এক পর্যায়ে হঠাৎ মাঞ্জিয়ার ফোনে লিমার কল এলো। কিছুক্ষণ সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে ফোন রিসিভ করলো মাঞ্জিয়া। হ্যালো। এই পাশ থেকে মাঞ্জিয়া হ্যালো বলার আগেই ওপাশ থেকে লিমার কান্নার আওয়াজ পাওয়া গেল। মাঞ্জিয়া তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। ওপাশ থেকে লিমার কান্নার আওয়াজ আস্তে আস্তে আরো জোরালো হলো। মাঞ্জিয়া বিচলিত হয়ে উঠল। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো। এই লিমা, কি হয়েছে, কাঁদছিস কেন? ওপাশ থেকে কোনো কিছু না বলায় বেশ বিরক্ত হলো মাঞ্জিয়া। কি হয়েছে, না কেঁদে বলবি তো? আর না বলে বুঝবো কি করে? এই আঙ্কেল আন্টি ঠিক আছেন তো? লিমা নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কাজ হলো কি না বোঝা গেল না। কাঁপা কাঁপা গলায় লিমা বলল। মাহিন ভাই আমার জন্য সুসাইড করেছে। বলেই হাউমাউ করে কেঁদে উঠল লিমা। লিমার কথা শেষ হতেই মাঞ্জিয়া থ মেরে বসে রইল। নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না ওর। মাহিন ভাই এমন একটা কাজ কেন করতে গেলেন, কি কারণে করলেন, কিছুই যেন মাথায় ঢুকছে না মাঞ্জিয়ার। এর উত্তর একমাত্র মাহিন ভাই দিতে পারবেন। এত কিছু ভাবার এখন সময় নেই। আপাতত লিমাকে সামলানোটা বেশি জরুরি মাঞ্জিয়ার কাছে। মাঞ্জিয়া নিজেকে সামলে নিয়ে লিমার উদ্দেশ্যে বলল। তুই এখন কোথায় আছিস? লিমা আগের ন্যায় কান্না ভেজা স্বরে বলল। হসপিটালের দিকে যাচ্ছি। তুই আমাকে হসপিটালের অ্যাড্রেসটা দে, আমি এক্ষুনি আসছি। সাবধানে যাস, হ্যাঁ? আর হ্যাঁ, একদম কান্নাকাটি করবি না, বলে দিলাম। ফোন কেটে দিয়ে ওড়না ঠিক করে বাবার রুমের দিকে অগ্রসর হলো মাঞ্জিয়া। বাবা মায়ের থেকে অনুমতি পেতে ড্রাইভারকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিল। আসার আগে নিজামউদ্দিন অনেকবার সাথে আসতে চাইছিলেন, কিন্তু উনি ক্লান্ত থাকায় মাঞ্জিয়া নিয়ে আসেনি। সিটি হসপিটালের ওটি রুমের সামনে বসে হাউমাউ করে কেঁদে চলেছে মাহিনের মা রুমকি বেগম। ছেলের এই করুণ অবস্থায় নিজেকে কিছুতেই সামলাতে পারছেন না তিনি। পাশেই স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন মাহবুব আহমেদ। ছেলে তার মৃত্যুর সঙ্গে লড়ছে। এই পরিস্থিতিতে কোনো বাবা মাই কি মাথা ঠিক থাকে নাকি? স্ত্রীকে সান্ত্বনা দিলেও ভেতরে ভেতরে নিজেও ভেঙে পড়েছে। রুমকি বেগম বারবার আর্তনাদ করে বলছেন। ওগো, আমার মাহিনকে তুমি আমার কাছে এনে দাও, আমি আর সহ্য করতে পারছি না। তাদের থেকে একটু দূরেই পাগলের মতো মাকে জড়িয়ে ধরে কাঁদছে লিমা। লিমার অহনা মির্জা মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু মেয়ের কান্না ধীরে ধীরে বেড়েই চলেছে। নিজের অজান্তেই মাহিনকে সে ভালোবেসে ফেলেছে, তা এতদিন বুঝতেই পারেনি। আজ তার জন্যই মাহিনের এই অবস্থা। নিজেকে এখন খুনের আসামি মনে হচ্ছে। হসপিটালের করিডোর ধরে সামনে পায়চারি করছে লিমার বাবা লিমন মির্জা। চিন্তায় তার মাথা ফেটে যাওয়ার জোগাড়। পাশেই লিমার ভাই আহান মির্জা দাঁড়িয়ে আছে। 13 বছর বয়সী আহানের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন বোধগম্য হচ্ছে না ওর। শুধু এতটুকুই বুঝতে পারছে কেউ একজন গুরুতর অসুস্থ। একটু পর হসপিটালের করিডোর ধরে দৌড়ে আসলো মাঞ্জিয়া।
মাজিয়া গিয়ে লিমাকে জড়িয়ে ধরতেই লিমার কান্নার বেগ আরো বেড়ে গেল। হঠাৎ করে লিমা ঢলে পড়ল মাঞ্জিয়ার কোলে। টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল মাঞ্জিয়া। সাথে সাথে লিমাকে অন্য কেবিনে শিফট করা হলো। পরিস্থিতি বেগতিক হতে দেখে মাঞ্জিয়ার মতো শক্ত মেয়েও ডুকরে কেঁদে উঠল। কয়েক ঘন্টা পর হঠাৎ করে মাহিনের কেবিন থেকে একজন নার্স হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো। মাহিনের দায়িত্বরত ডক্টরের কেবিনের দিকে অগ্রসর হলো। মিনিট দুয়েকের মাথায় ডক্টর ও নার্স দ্রুত গতিতে মাহিনের কেবিনের দিকে ছুটল। নার্স আর ডাক্তারের এমন ছোটাছুটিতে মাহিনের বাবা মা বেশ ভয় পেয়ে গেলেন। লিমন মির্জা ডাক্তারের পিছু নিল। বিচলিত হয়ে বললেন, ডাক্তার, মাইন ঠিক আছে তো? ডক্টর ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে গিয়ে বললেন, প্লিজ এত হাইপার হবেন না, আমি আগে দেখে আসি, তারপর আপনাদেরকে বলছি, ধৈর্য ধরুন প্লিজ। বলেই মাহিনের কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলেন নার্স আর ডক্টর। মিনিট 10 পর কেবিন থেকে বেরিয়ে আসলেন ডক্টর। পেছনে সেই নার্সটিও রয়েছে। মাজিয়া হন্তদন্ত হয়ে ডক্টরের সামনে গিয়ে বলতে লাগলো, কি হয়েছে ডক্টর? বলুন না, চুপ করে থাকবেন না। ডক্টর শান্ত কণ্ঠেই বললেন, এত চিন্তা করার কিছু নেই, রোগী এখন আগের থেকে অনেক সুস্থ আছেন, আপনারা একে একে গিয়ে দেখে আসতে পারেন, আর রোগীকে কোনো টেনশন দিবেন না প্লিজ। এক্সকিউজ মি। ডক্টর যাওয়ার সাথে সাথে মাহিনের বাবা মা কেবিনে প্রবেশ করলেন আর মাঞ্জিয়া লিমার কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনে ঢুকেই ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন রুমকি বেগম। ছেলেকে এমন নিষ্প্রাণ দেখে তার বুক ভেঙে চুরে কান্না আসে। ভাগ্যিস বেশি ক্ষতি হওয়ার আগে হসপিটালে নিয়ে আসতে পেরেছিলেন, না হলে আজ কি হতে পারত ভাবতেই রুমকি বেগমের অন্তরাত্মা কেঁপে উঠল। বারবার একটা কথাই জিজ্ঞেস করছেন মাহিনকে, কেন করলি এমনটা বাবা? তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে নাই? কিভাবে পারলি এমনটা করতে? স্ত্রীর এমন ভেঙে পড়ায় মাহবুব আহমেদ বলে উঠলেন, আহা মাহিন, এর মা, আর কেঁদো না তো, অনেক কেঁদেছো, এরপর তো অসুস্থ হয়ে পড়বে। মাহিন, এর শরীর এখন ভালো নেই, এ নিয়ে পরে কথা বলা যাবে। পরপরই রুমকি বেগমের হাত ধরে টেনে কেবিনের বাইরে নিয়ে যেতে যেতে বললেন, চলো তো, চলো বাইরে চলো, এখন কান্না থামাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। ছেলের সাথে না হয় পরে কথা বলবে। মাহিনের বাবা মা বাহিরে যেতেই লিমার বাবা মা, ভাই আর মাজিয়া সবাই একে একে এসে দেখে গেল মাহিনকে। কিন্তু মাহিন তো অপেক্ষা করছে অন্য কারোর, কোথাও তার দেখা নেই। তবে কি সে আসেনি মাহিনের এই অবস্থাতেও? চাতক পাখির ন্যায় দরজার দিকে কতক্ষণ চেয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর কেবিনে কারো পদশব্দ কানে আসতেই আর চোখে একবার দেখে চোখ ফিরিয়ে নিল মাহিন। কাঙ্ক্ষিত ব্যক্তিটির আগমনে মনে মনে খুশি হলেও অভিমানে মাথা নিচু করে বসে রইল। গুটি গুটি পায়ে এগিয়ে এসে বেডের এক পাশে দাঁড়িয়ে পড়ল লিমা। মাহিনের দিকে অপলক তাকিয়ে আছে, তবুও কেউ কারোর সাথে কথা বলছে না। বাতাসে যেন নীরব যুদ্ধের দামামা বেজে চলেছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হতেই অভিমান ভেঙে মাহিন অধৈর্য হয়ে আদুরে স্বরেই বলল, আমার সাথে কথা বলবে না পাখি? মাহিনের আদুরে স্বর শুনে ফের চোখের পাতা ভারী হয়ে এলো লিমার, তবুও মুখ খুলল না। লিমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মাহিন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে উঠল, ঠিক আছে, যখন কথাই বলবে না তাহলে তো আমার মরে যাওয়াই উচিত ছিল। মাহিনের কথা বলা শেষ হতেই লিমা মাহিনকে দুহাতে জড়িয়ে ধরে কেঁদে উঠল। লিমাকে এভাবে কাঁদতে দেখে মাহিনেরও খারাপ লাগলো, তবুও লিমাকে নিষেধ করলো না। খবরদার, আর যদি এমন কথা শুনি না তাহলে আমি আপনাকে খুন করব, বলে দিলাম। আপনি খুব খারাপ মাহিন ভাই। মাহিন এক হাতে লিমাকে জড়িয়ে ধরেই বলল, কাঁদো, যত খুশি কাঁদো, তবে মনে রেখো এটাই কিন্তু তোমার শেষ কান্না। তুমি চাইলেও আমার সাথে তোমাকে সারা জীবন থাকতে হবে না আর। বলেই ওর চুলের ভাঁজে চুমু খেলো মাহিন। কতক্ষণ পর লিমা নিজেকে সামলে নিল। পরপরই মাহিনের কেবিনে সবাই একসাথে উপস্থিত হলো। মাহিনের মা রুমকি বেগম এগিয়ে গিয়ে
লিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। আমার পাগল ছেলেটা, তুমি বিয়ে করবে মা? লিমা চকিতে সামনে দাঁড়িয়ে থাকা রুমকি বেগমের দিকে তাকালো। মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ওর আর মাহিনের ব্যাপারে। সবাই জানলো কি করে? ও তো কাউকে বলেনি। একমাত্র মানজিয়া জানে আর ওর বাবা মাকে বলেছিল মাহিন ওকে পছন্দ করে। কি হলো মা, করবে না আমার ছেলেকে বিয়ে? লিমা অসহায় দৃষ্টিতে ওর বাবা মায়ের দিকে তাকালো। তারা মেয়ের এমন অসহায় দৃষ্টি দেখে চোখ দিয়ে ইশারায় নীরব সম্মতি দিতেই লিমা রুমকি বেগমের দিকে তাকিয়ে মাথা ওপর নিচ করে নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ করবে সে মাহিনকে বিয়ে। লিমার সম্মতি পেতেই সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। মুহূর্তে চারপাশে আনন্দে মুখরিত হলো। 3 ঘন্টা আগে গুটি গুটি পায়ে লিমার ক্যাবিনের মধ্যে প্রবেশ করলো মানজিয়া। পাশ থেকে একটা চেয়ার টেনে বসে পড়লো লিমার বেডের পাশে। লিমার চোখের পাতা ফুলে ফেপে উঠছে, দরদর করে ঘামছে মেয়েটা। কয়েক ঘন্টার ব্যবধানে মুখটাও শুকিয়ে গেছে, নিষ্প্রাণ হয়ে ওপরের সিলিং দেখছে। মাঝিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওর হাত ধরেই বলল, যা হয়েছে সব আমায় ডিটেলসে বল। আমি জানি তোর কষ্ট হচ্ছে, তবুও আমার শোনাটা বেশি জরুরি। লিমার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। অনেক কষ্টে কথা বলার জন্য মুখ খুলল। ফ্ল্যাশব্যাক। পড়াশোনার পাট চুকে মোবাইল হাতে নিয়ে বারান্দার দোলনায় গিয়ে বসলো লিমা। ফেসবুক ওপেন করে নিউজ ফিডে স্ক্রোল করতে লাগলো। হঠাৎ মেসেঞ্জারে নোটিফিকেশন আসলো। ফেসবুক থেকে বের হয়ে মেসেঞ্জার ওপেন করতেই চোখের সামনে ভেসে উঠল মাহিন আহমেদ আইডি থেকে আগত বার্তা। লিমা বেশ বিরক্ত হলো মাহিনের মেসেজ দেওয়াতে। মাহিনকে যত ছাড়াতে যাচ্ছে ততই যেন শূন্যলতার ন্যায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে ওকে। পরপর আবারও মেসেজ আসলো মাহিনের। জান, একটু কথা বলো আমার সাথে প্লিজ। মাহিনের জান বলায় এবার রাগের সীমা পেরিয়ে গেল লিমা। রেগে বেগে মেসেজের উত্তর করলো, এই ছেলে, তোর সমস্যা কি শুনি? হুম হুম তোকে কতবার বলেছি আমার পিছু ছেড়ে দিতে, তাও কেন আমার পিছু ছাড়ছিস না? বুঝতে পারছি না, আমি তোকে চাই না। ওপাশ থেকে কিছুক্ষণের জন্য নীরব থাকলো মাহিন। হয়তো লিমার এমন আচরণ আশা করেনি, অথবা লিমার মতো ভদ্রসভ্য মেয়ে ওর সাথে এইভাবে আচরণ করবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি। 2 বছরের আমার ভালোবাসা বুঝতে নিশ্চয় তোমার অসুবিধা হয়নি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ব না। লিমা ওর ধৈর্যের বাত আর ধরে রাখতে পারল না। তাহলে এক কাজ কর, তুই বরং মরে যা আর পিছু ছেড়ে দিয়ে আমায় মুক্তি দে। পরপরই ওপাশ থেকে জবাব এলো, যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেই বলছি। ঠিক আছে, তাহলে তোমার কথাই থাকলো, আমি তোমার পিছু ছেড়ে দিব। তবে মনে রেখো, পরপারে কিন্তু তোমাকে আমার হতেই হবে। লিমা ফোনটা ধরে সাথে সাথে সুইচ অফ করে দিল। রাগে এখন মাথা ফেটে পড়ছে ওর। ছেলেটাকে এত করে নিষেধ করার সত্ত্বেও ওর পেছনে পড়েছিল। রীতিমতো বিরক্ত বোধ করছিল লিমা। কতক্ষণ অতিবাহিত হওয়ার পর হঠাৎ লিমা বুঝতে পারলো ও খুব খারাপ আচরণ করে ফেলেছে মাহিনের সাথে। ও তো এমন মেয়ে নয়, তাহলে কিভাবে পারলো এমন আচরণ করতে? ওর তো একবার মাহিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। নিজের বিবেককে প্রশ্ন করতেই উত্তর আসলো, হ্যাঁ, ক্ষমা চাওয়া উচিত। ব্যস্ত হাতে ফোন অন করতেই দেখলো মাহিনের 5 মিনিট আগে করা একটা মেসেজ। প্রিয়র চেয়েও প্রিয়, ভালো দেখো, দেখা হবে পরপারে। মেসেজ পড়েই লিমার অন্তরাত্মা কেঁপে উঠল। ফোনটা হাত থেকে পড়ে যেতে যেতে সামলে নিল। কাঁপা কাঁপা হাতে মাহিনকে ফোন দিতে লাগলো। মাহিন ততক্ষণে অফলাইন হয়ে গেছে। লিমা ধপাস করে বসে পড়ল বিছানার ওপর। হঠাৎ কিছু একটা মনে হতেই তাড়াহুড়ো করে মাহিনের কন্ট্যাক্ট নাম্বারে কল লাগালো। মাহিন মাঝে মধ্যে লিমাকে কল করত। কতগুলো নাম্বার চেয়ে লিমা ব্লক করেছে তার হিসেব নেই। তবে 3 দিন আগে যখন ফোন করেছিল সেই নাম্বারটা ব্লক করা হয়নি। নম্বরে ফোন করতেই ওপাশ থেকে বলে উঠল, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ।
দ্য নাম্বার ইউ হ্যাভ কল ইজ নট অ্যাভেলেবল, থ্যাংক ইউ। লিমার কাছে এত সুন্দর নারী কণ্ঠকে এখন দুনিয়ার সবচেয়ে বেশি কর্কশ লাগছে। চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। অনবরত কল দিয়েই যাচ্ছে মাহিনের নাম্বারে, কিন্তু বারবার ওকে হতাশ করে সেই বাজে বাক্যটা উচ্চারিত হচ্ছে। এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে মাথা চেপে ধরল লিমা। কিছু ভালো লাগছে না কেন ও এমন খারাপ আচরণ করতে গেল। এখনো নিজের উপরই রাগ হচ্ছে। হঠাৎ করে পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা বেজে উঠল। চট করে মাথা ছেড়ে ফোন হাতে নিতেই দেখলো মাহিনের বন্ধু জিহাদের ফোন। কোনো কিছু না ভেবে কল রিসিভ করলো লিমা। হ্যালো ভাইয়া, মাহি। পুরো কথা শেষ করতে পারলো না লিমা, তার আগেই ওপাশ থেকে মাহিনের বন্ধু জিহাদ কাপা স্বরেই বলে উঠল, লিমা, মাহিন হাতের রগ কেটে ফেলেছে। তুমি তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে এসো। জিহাদের বলা শেষ হওয়ার সাথে সাথেই লিমার মোবাইল হাত থেকে ঠাস করে পড়ে গেল। বর্তমানে মানজিয়ার সবকিছু শোনার পর লিমা আর মাহিনের ফ্যামিলিকে বুঝিয়ে রাজি করালো। তারাও বিনা বাক্যে রাজি হয়ে গেল। লিমার কান্না দেখে মানজিয়া ঠিক বুঝে নিল মেয়ে নির্ঘাত মাহিনকে ভালোবাসে। মেয়েদের এই একটাই সমস্যা, বুক ফাটে তবু মুখ ফোটে না। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো মাহিন আর লিমার বিয়ে 3 মাস পরই ধুমধাম করে অনুষ্ঠিত হবে। ততদিনে মাহিনও সুস্থ হয়ে উঠবে পুরোপুরি। মার্জিয়ার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। ক্লান্ত শরীরটাকে কোনোভাবে টেনে নিয়ে ফ্রেশ না হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিল। 3 মাস পর বাহারি রঙে সেজে উঠেছে লাহাব রিসোর্ট। চারিদিকে খুশির আমেজ যেন বাতাসের সাথে ছড়িয়ে পড়েছে। আকাশ বাতাস ও যেন আজ মানুষের আনন্দের সাথে সামিল হয়েছে। আজ মাহিন আর লিমার গায়ে হলুদ। আগামীকাল রাতে ওদের 4 হাত সারা জীবনের জন্য এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গুরুজনেরা। কি রে, তোর হলো? মানজিয়া সাথে সাথে পেছনে ঘুরল। দরজার কাছে হলুদের জন্য প্রস্তুত লিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন ওর চোখ জুড়িয়ে এলো। কি সুন্দর লাগছে মেয়েটাকে। মানজিয়া কিছু বলার আগেই লিমা ওর দিকে এগিয়ে এসে বলল, মাশাল্লাহ, তোকে তো একদম হুড়পড়ি লাগছে রে মানজিয়া। মানজিয়ার পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি, 2 হাত ভর্তি কাচের চুড়ি, লম্বা চুলগুলো পিঠে ছেড়ে রেখেছে, চোখে গাঢ় করে কাজল টানা আর ঠোঁটে রঙিন প্রসাধনী। এতেই যেন অপ্সরা হয়ে উঠেছে। মানজিয়া কোমরে 2 হাত রেখেই বলল, যা বলা উচিত আমার তা বলে দিচ্ছিস তুই। মাহিন ভাই আজ তোকে দেখলে নিশ্চিত অজ্ঞান হয়ে যাবে। মানজিয়ার কথায় লিমা খানিক লজ্জা পেয়ে নিজে ঠোঁট কামড়ে হেসে বলল, যা, কি যে বলিস না। ও লে 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 লে, আমার বাবুটা। থাক, আর লজ্জা পেতে হবে না। চলো এবার নিচে যাওয়া যাক, না হলে যে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়ে যাবে। লিমা মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মানজিয়া আর লিমার কাজিনরা মিলে লিমাকে নিয়ে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। বিয়ে বাড়িতে মানুষের জ্বালায় পা রাখার জো নেই। সারা রিসোর্টময় মানুষে কিচকিচ করতে তার সাথে শব্দ তো আছেই। এই জন্যই পরাণ সবসময়ের জন্য এমন কোলাহল এড়িয়ে চলে। তবে সবসময় কি আর এড়িয়ে যাওয়া যায়? এখানে তো ওকে আসতেই হতো। ড্রিঙ্ক সেকশনের দিকে মুখ করে দাঁড়িয়ে লেমন জুস পান করছিল আর মাহিনের অন্য কাজিনদের সাথে আড্ডা দিচ্ছিল পরাণ। হঠাৎ স্টেজের ওখান থেকে কিছু ছেলেমেয়েরা হইচই করে উঠল ব্রাইড এসেছে বলে। পরাণ কৌতূহলবশত সিঁড়ির দিকে দৃষ্টিপাত করল। হাতে থাকা লেমন জুসের গ্লাসে আর এক চুমুক সবে বসিয়েছে, কিন্তু সবকিছু ওখানেই থমকে গেল যেন। সবাই ব্রাইডকে দেখায় ব্যস্ত থাকলেও পরাণের 2 চোখ দেখছে অন্য কাউকে। তার প্রেয়সী শাড়ি পরে সিঁড়ি বেয়ে এদিকেই নামছে। হাঁটার তালে তালে শাড়ির কুচিগুলো দুলছে। পরাণ সামনের দিকে তাকিয়ে সকল ধ্যান জ্ঞান যেন গিলে খেল। সামনের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে ও। পাশ থেকে রাজীব ডেকে উঠল, পরাণ ভাই। এতক্ষণে হুঁশে ফিরল পরাণ। রাজীব যে এতক্ষণ ধরে ওকে ডাকছিল তা ওর কানের ধারে কাছেও পৌঁছায়নি। পৌঁছাবে কি করে? ও যে ওর প্রেয়সীকে দেখায় মগ্ন ছিল। সিঁড়ি দিয়ে নামার সময় মানজিয়া খেয়াল করলো পরাণ স্যার ড্রিঙ্কস কর্নারের সামনে দাঁড়িয়ে। পরনে হলুদ পাঞ্জাবির উপরে কোট,
চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ঘড়ি, এক কথায় অসাধারণ। কিন্তু তিনি এখানে কি করছেন? মনের সংশয় দূর করার জন্য পাশে থাকা লিমার কানে কানে বলল। এই পরাণ স্যার এখানে কি করছে রে? লিমা ভ্রু কুঁচকে বলে উঠল। আশ্চর্য, বিয়ে বাড়ির মানুষ কি করতে আসে, উনিও তাই এসেছেন। আর পরাণ স্যার মাহিন ভাই এর কাজিন। পরাণ স্যার মাহিন ভাইয়ের কাজিন? কথাটা শুনে বেশ অবাক হলো মানজিয়া। কই, আমাকে তো বললি না যে পরাণ স্যার মাহিন ভাইয়ের কাজিন? আরে, বলতে ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা। ওদের কথা বলা শেষ হতেই হলুদের স্টেজে সাজানো সোফায় বসলো লিমা। পাশেই ঠোঁট প্রসারিত করে বসে আছে মাহিন। হঠাৎ মাহিন লিমার কানে কানে বলে উঠল। তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে জান। লিমা খানিক হেসেই বলল। আপনাকেও অনেক সুন্দর লাগছে। হলুদের অনুষ্ঠান শেষ হতেই মেহেদি লাগানোর পালা। আজ রাত ভরে মেহেদি লাগাবে করে পণ করেছে ছেলেমেয়েরা। লিমার মেহেদি দেওয়া শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। মানজিয়ার দুপাশে দুজন মেহেদি আর্টিস্ট ওকে মেহেদি পরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর মেহেদি পরা শেষ হলে মানজিয়া উঠে গেল। লিমাকে উদ্দেশ্য করেই বলল। আমার ফোনটা উপরে রুমে ফেলে এসেছি রে। নিশ্চয়ই আম্মু অনেকবার কল দিয়েছে। যাই গিয়ে দেখে আসি। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। মানজিয়া ফোন আনার জন্য দোতলার দিকে পা বাড়াতেই কে যেন ওর আঁচল টেনে ধরল। প্রথমে ভয় পেল, পরে সাহস নিয়ে পেছনে তাকাতেই দেখলো 6 কি 7 বছরের একটা বাচ্চা ছেলে ওর আঁচল চেপে ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মানজিয়ার ভয়ের তো মুখ পাল্টে গেল। একটু নিচু হয়ে আদরের স্বরেই বলল। কি হয়েছে বাবু, কিছু বলবে আমায়? মানজিয়ার কথা শেষ হতেই ছেলেটি পেছনে থাকা এক হাত সামনে এনে ওর দিকে একটা চিঠি এগিয়ে দিল। ছেলেটির হাতে চিঠি দেখে অবাক নয়নে চাইল মানজিয়া। মানজিয়া কিছু বলার আগেই ছেলেটি বলল। এটা ভাইয়া একটা দিতে বলেছে আপু, পরপরই একটা চুমু খেলো মানজিয়ার গালে। আর চুম্মুটাও দিতে বলেছে। বলেই ছেলেটা দৌড়ে ভিড়ের মধ্যে মিশে গেল মুহূর্তে। মানজিয়া হা করে তাকিয়েছিল ছেলেটার যাওয়ার পানে। কতক্ষণ পর সম্বিত ফিরে পেতেই চিঠি হাতে চেপে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মানজিয়া রুমে ঢুকে তাড়াহুড়ো করে দরজা আটকে চিঠিটা খুলে মেলে ধরল চোখের সামনে। এভাবে না সাজলেও পারতে। আমার এইটুকু হৃৎপিণ্ডে যদি অ্যাটাক ফ্যাটাক হয়ে যেত তাহলে এর দায় কে নিত? তোমার দাদা? তোমাকে বলেছিলাম না বেশি না সাজতে? আমি ছাড়া তোমাকে দেখার আর কারো অধিকার নেই। যাই হোক, আজ আর রাগ করলাম না। এটা তোমাকে দেওয়া আমার 99তম চিঠি। এর আগে বলেছিলাম না 100তম চিঠি হবে সামনাসামনি। সেটার কাগজের পাতায় সীমাবদ্ধ থাকবে না। তোমার জন্য অপ্রত্যাশিত প্রেম নদী অপেক্ষা করছে তার প্রেমের জোয়ারে ভাসিয়ে নিতে। সারপ্রাইজ পাওয়ার জন্য প্রস্তুত থেকেও আমার হলো ধরুরাম। এতে তোমার ছায়া মানব। চিঠিটা বুকের সাথে জড়িয়ে ধরে খুশিতেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরালো মানজিয়া। তবে কি ওর অপেক্ষার অবসান ঘটতে চলেছে? দুহাতে অশ্রু সজল চোখ মুছে নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো মানজিয়া। রুমের দরজা খুলে যেই নিচে যেতে নেবে অমনি পেছন থেকে লিমার কাজিন তুলি ডেকে উঠল। মানজিয়া শোনো। মানজিয়া পেছনে ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো তুলির দিকে। তুলির 2 হাত ভর্তি লিমার জন্য বরাদ্দ জামা কাপড়ের ডালা, যা মাহিন্দের বাড়িতে যাবে কাল। উপরে ফুপির ঘরে লিমার বিদায় বেলার শাড়ির ডালাটা ফুপিকে একটু আলাদা করে রাখতে বলবে। আমি বলতে ভুলে গেছি, এদিকে কাউকে দেখতে পাচ্ছি না, আর একা কত দিক যাওয়া যায় বলো তো। একটু গিয়ে বলে আসবে প্লিজ। মানজিয়া আর না করতে পারল না। এইটুকুই তো কাজ, তাও আবার বড়দের মুখের ওপর না কিভাবে করে। তাই 3 তলার সিঁড়ি বেয়ে লিমার মায়ের রুমের দিকে অগ্রসর হলো। পথিমধ্যেই কেউ ওর বাহু ধরে একটা ফাঁকা রুমে টেনে নিয়ে গেল। হঠাৎ এমন আক্রমণে বেশ ভয় পেয়ে গেল মানজিয়া। চিৎকার করতে গেলেই কারো বলিষ্ঠ হাত ওর মুখ চেপে ধরল। পেছনে ঘুরতে গেলেই ওর পেট দেয়ালের সাথে ঠেকলো। ভয়ে কান্নারা দলা পেকে আসছে। অন্ধকার রুমে কিছুই ঠাউর করতে পারছে না, তবে এতটুকু অনুভব করতে পারছে একজোড়া চোখ ওকে দেখছে, খুব কাছ থেকেই দেখছে। সামনে থাকা মানুষটার শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে।
লোকটি ওর ঠোঁট থেকে হাত সরিয়ে নিয়ে ওর মুখমণ্ডলে দুহাতে আজুলায় তুলে নিল। মাজিয়ার শরীর ভয়ে কেঁপে উঠল। লোকটি নিচু হয়ে ওর কাঁধে ঠোঁট ছোঁয়াতেই সারা শরীর মুচড়ে উঠল মাজিয়ার। কান্নারা বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল কালে। চিৎকার করেও কোনো লাভ হবে না, সারা বাড়িময় সাউন্ড বক্সের উচ্চধ্বনিতে মুখরিত। হঠাৎ কেউ হাসকি স্বরে বলে উঠল, এত মুচড়ামুচড়ি করছে কেন জান? আমার চুমো খেতে সমস্যা হচ্ছে তো? সব দোষ তো তোমারই। এত শাস্তি কে বলেছিল তোমাকে? এখন যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, এর দায় কে নেবে বলো? হঠাৎ পরিচিত কণ্ঠে চকিতে সামনে তাকালো মাঞ্জিয়া। এই কণ্ঠ সে আগেও শুনেছে, সেই নবীন বরণের দিন ওয়াশরুমে। কে এই আগন্তুক? মাঞ্জিয়ার সামনে তাকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না, তবুও দেখার আপ্রাণ চেষ্টা করলো। হায় আফসোস, ফলাফল বরাবরের মতো শূন্য, কিছুই দেখতে পেল না অন্ধকারের জন্য। এত অধৈর্য হচ্ছে কেন পাখি? কাল তোমার জন্য বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। অন্তত সেই পর্যন্ত ধৈর্যটাকে ধরে রাখো। বলে এই সাথে সাথে মাঞ্জিয়ার কপালে চুমু খেলো। মাঞ্জিয়া অবাকের চরম পর্যায়ে চলে গেল। তাহলে উনি কি ওর অপেক্ষার মানব? ওর অপ্রত্যাশিত প্রেম, যার জন্য ওর এত অপেক্ষা, এত প্রতীক্ষা, যাকে দেখার জন্য প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে চাতক পাখির ন্যায় ছটফট করছে। মাঞ্জিয়ার আকাশ পাতাল ভাবনার মাঝেই হঠাৎ চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। আলো রুমের কোনায় কোনায় ছাড়তেই ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো মাঞ্জিয়া। নিজেকে কিছুক্ষণ ধাতস্থ করে তাড়াহুড়ো করে ওর রুম থেকে বের হতে নিচে চলে গেল। রাত 7টা। লিমার জন্য বরাদ্দকৃত রুমে মেয়েদের সাজগোজের পাল্লা লেগেছে যেন। কিছুক্ষণ আগে লিমাকে পার্লারের দুজন লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। পাশেই মাঞ্জিয়া উদাস হয়ে বসে আছে। ও এখনো রেডি হয়নি। ওর মনের মধ্যে ঝড় বেয়ে চলেছে। ওর অপেক্ষার মানবের কথা যদি সত্যি হয়, তাহলে আজও বড়সড় কোনো সারপ্রাইজের মুখোমুখি হতে চলেছে। আর তাই নিজেই ভাবতে বসেছে মাঞ্জিয়া। মাঞ্জিয়াকে এভাবে উদাস হয়ে বসে থাকতে দেখে লিমা বেশ বিরক্ত হলো। কি এত ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিস বলতো? সেই কখন থেকে বলছি রেডি হয়ে নে, তা না করে এখানে বসে বসে নখ কামড়াচ্ছিস। মাঞ্জিয়া ধ্যান ভেঙে নিজেই সাফায় গিয়ে বলল, আমার মতো একটা ভালো মেয়েকে এভাবে বলতে পারলি আলু? হ্যাঁ পারলাম। তোকে একটা কথা বলে কি শোনানো যায় যে নিজেকে ভালো দাবি করছিস? 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবি, যা। আর হ্যাঁ, ওয়াশরুমে একটা প্যাকেট রাখা আছে, ওটাই পরিস কিন্তু। মাঞ্জিয়া বিনা বাক্যে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমের শাওয়ারের পাশে মস্ত বড় একটা শপিং ব্যাগ ঝুলছে। ওখান থেকে বের হয়ে আসলো অনেক সুন্দর একটা খয়েরি রঙের লেহেঙ্গা। লেহেঙ্গাটা চোখ ধাঁধানো সুন্দর, ঠিক যেন নতুন বউয়ের লেহেঙ্গা। মাঞ্জিয়া হাতে নিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে দেখলো লেহেঙ্গাটা। পরক্ষণে তাড়াহুড়ো করে রেডি হতে লাগলো। মিনিট 10 পর ওয়াশরুম থেকে বের হতেই রুমের কোথাও কেউ নেই। এতক্ষণে যে রুমের মানুষ গিজগিজ করছিল, সেই রুমে এখন ও ছাড়া আর কেউ নেই। মাঞ্জিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু সাজিয়ে তুলল। সাজা শেষে মাঞ্জিয়া আয়নার দিকে তাকাতেই নিজেই নিজের প্রেমে পড়ে গেল। বিয়ে শুরু হতে যেতে পারে মনে হতেই তাড়াহুড়ো করে নিচে নামতে লাগলো। লেহেঙ্গাটা বেশ ভারী, তাই ওর হাঁটতেও বেশ বেগ পেতে হচ্ছে। তবুও সামলে নিচে চলে গেল। কিন্তু এ কি, এখানে গুটি কয়েক মেহমান ছাড়া কাউকেই দেখতে পাচ্ছে না। সব গেল কোথায়? এতক্ষণে তো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা। কাউকে যে জিজ্ঞাসা করবে তারও জো নেই। এখানে কাউকেই ও চেনে না, জিজ্ঞেস করতেও অস্বস্তি হচ্ছে। তুমি কি মাঞ্জিয়া? হঠাৎ কারো কথায় সেদিকে দৃষ্টিপাত করলো মাঞ্জিয়া। ওর থেকে একটু দূরে দাঁড়ানো মাঝবয়সী এক ভদ্র মহিলা। মাঞ্জিয়া ইতস্তত করেই বলল, জি, আমি মাঞ্জিয়া রহমান। মহিলাটি দেরি না করেই বললেন, লিমা তোমাকে বাগানে যেতে বলেছে, ওখানেই বিয়ের অনুষ্ঠান হবে। জি আচ্ছা। মাঞ্জিয়া আর কথা বাড়ালো না। 2 হাতে লেহেঙ্গা উঁচু করে বাগানের দিকে পা বাড়ালো। বাগানে আসতেই আরেক দফা অবাক হলো মাঞ্জিয়া। বাগানে কেউ নেই, একদম কোলাহলবিহীন। ওর সাথে আজ হচ্ছেটা কি, সেটাই ও বুঝতে পারছে না। মাঞ্জিয়া একটু গলা উঁচু করে লিমাকে ডেকে উঠল। লিমা,
এই লিমা, কোথায় তুই? হঠাৎ ওর থেকে কয়েক হাত দূরে বাগানে বিয়ের জন্য সাজানো স্টেজের পাশে বলের ছায়ার মতো নীল আলো জ্বলে উঠল। চারিদিকে এখনো অন্ধকার বিরাজমান বলের ছায়ার মাঝে উল্টো ঘুরে দাঁড়িয়েছে কেউ একজন। মাজিয়া কৌতূহলী দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে আছে। তখনই গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে উঠল, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতিহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এটাই সেই প্রথম দিনের চিঠিতে লেখা মাঞ্জিয়ার প্রিয় কবি রবি ঠাকুরের কবিতা ছিল। আবারও সেই কবিতা আবৃত্তি করছে কেউ একজন। তবে কেউ একজন যে ওর অপেক্ষা মানব, ওর ভালোবাসার শুদ্ধ পুরুষ, তা বুঝতে আর বাকি নেই মাঞ্জিয়ার। এত অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে। মাঞ্জিয়ার আখিদয়ে অশ্রুরা ভিড় করছে, যেন এক্ষুনি গড়িয়ে পড়বে। কবিতা আবৃত্তি শেষ হতেই লেহেঙ্গা উঁচু করে এক দৌড়ে ছায়া মানবের ঠিক পেছনের দিকে দাঁড়ালো মাঞ্জিয়া। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর, উত্তেজনায় হাত পা কাঁপছে অনবরত। ছায়া মানবটি ওর দিকে ঘুরে দাঁড়ানোর সাথে সাথে পুরো বাগানে আলো জ্বলে উঠল। মাঞ্জিয়ার আশেপাশে কোনো দিকেই খেয়াল নেই। মাঞ্জিয়া বিস্ফোরিত চোখের সামনে তাকিয়ে আছে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে চোখ বেরিয়ে আসার জোগাড়। মানুষটি আর কেউই না, ওরই টিচার শিকদার মুনতাসির পরাণ। হাস্যোজ্জ্বল মুখে ওর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে পরাণ ওর সামনে হাঁটু কেড়ে বসে পড়ল। সামনে ডান হাত বাড়িয়ে একটা রিং বক্স এগিয়ে দিল ওর দিকে। মাজিয়া অবাক হয়ে দুপা পিছিয়ে গেল। তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো, সকালবেলার রবি, তুমি আমার অপ্রত্যাশিত প্রেম নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল। একটু থেমে পরাণ মাঞ্জিয়ার চোখে চোখ রেখেই বলল, মাজিয়া রহমান, তুমি আমার বউ হবে? শেখদার মুনতাসির পরাণের লাল টুকটুকে বউ। পরাণ থামতেই চারপাশ থেকে সবাই হৈ হৈ করে উঠল, চিৎকার করে বলছে রাজি হয়ে যেতে। সবচেয়ে বেশি লিমার গলা শোনা যাচ্ছে। তার মানে লিমা সবই জানতো। মাঞ্জিয়া সবচেয়ে বেশি অবাক হয়েছে ওর পরিবারকেও এখানে হাসি মুখে উপস্থিত থাকতে দেখে। মাঞ্জিয়ার কথার আজ হারিয়ে গেছে। এত ভালোবাসা যে ওর জন্য বরাদ্দ ছিল তা ওর কল্পনাতেও ছিল না। নিজের সাথে কতক্ষণ যুদ্ধ করেও মুখ থেকে কথা বের করতে পারল না। মাঞ্জিয়াকে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পরাণ তাগাদা দিয়ে বলল, ওটা জানবা কি, তাড়াতাড়ি রাজি হয়ে যাও, এভাবে বসে থেকে পা দুটো ধরে গেছে। পরাণের বলতে দেরি আছে, কিন্তু মাঞ্জিয়ার ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। দুহাতে গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মাঞ্জিয়া। মাঞ্জিয়ার ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে চারপাশ থেকে করতালি আর শিশের শব্দ ভেসে এলো। সেদিকে মাঞ্জিয়ার বা পরাণের কারোরই ধ্যান নেই। মাঞ্জিয়ার হঠাৎ ঝাঁপিয়ে পড়ায় তাল সামলাতে না পেরে দুজনেই ঘাসের ওপর শুয়ে পড়ল। মাঞ্জিয়ার কান্নারা যেন আজ বাদ মানছে না, অনবরত কেঁদেই চলেছে। পরাণ দুহাতে আগলে ধরে দুষ্টুমি স্বরেই বলল, জান, বাসরটাকে তুমি এখানে করতে চাইছ? না, যদি তোমার ইচ্ছে হয় তাহলে আমি মানা করবো না। বলেই ঠোঁট কামড়ে হেসে উঠল। পরাণের লাগাম ছাড়া কথাই মাঞ্জিয়া লজ্জা পেয়ে পরাণের বুকেই থুপথাপ করে কয়েকটা ঘষি বসিয়ে দিল। কান্নার মধ্যেও খিলখিল করে হেসে উঠল মাঞ্জিয়া, সাথে তাল মেলালো পরাণও। ভার্সিটির নবীনবরণের দিন যখন মাঞ্জিয়া স্টেজে পারফরমেন্স করছিল, তখনই পরাণের ওকে ভালো লেগে যায়। আর সেই থেকেই ভালোবাসার শুরু। বড়রা ওদের সময় দিয়ে দূরে গিয়ে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর মাঞ্জিয়া নিজেকে সামলে পরাণের সাথে স্টেজের দিকে এগিয়ে গেল। পরাণ এক হাতে মাঞ্জিয়ার লেহেঙ্গা ধরে রেখেছে, অন্য হাতে মাঞ্জিয়ার হাত। স্টেজে গিয়ে সোফায় বসে পড়ল দুজোড়া হবু দম্পতি। কাজী প্রথমে মাহিন আর লিমার বিয়ে পড়ালো। ওদের বিয়ে সম্পন্ন হতেই মাঞ্জিয়া আর পরাণের বিয়ে পড়ানো শুরু হলো। আপাতত ওদের আক্ত করানো হবে, 1 মাস পরে বড় অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেবেন বলে জানিয়েছেন নিজামুদ্দিন। বিয়ে পড়ানো শেষে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে মাঞ্জিয়া, পেছনেই ওকে জড়িয়ে ধরে দাঁড়ানো পরাণ।
আকাশে আজ মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে, সেটাকেই মূলত ওরা উপভোগ করছে। আচমকা পুরুষালী সুমধুর স্বরে পরাণ বলে উঠল, এই যে চাঁদ, তোর তো লজ্জা থাকা উচিত, কারণ তোর চেয়ে আমার বউ বেশি সুন্দর। মাঞ্জিয়া ততক্ষণে পরাণের দিকে ঘুরে দাঁড়িয়েছে, চোখে চোখ রেখেই বলল, এতদিন তো আপনিই আমাকে কবিতা শোনালেন, আজ আমি একটা শোনাই। পরাণ উৎফুল্ল হয়ে বলল, অবশ্যই অবশ্যই, ওই মিষ্টি মুখের বলি শুনে আমার মরণ কবুল বউ। পরাণের কথায় অভিভূতের ন্যায় তাকিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলে উঠল মাঞ্জিয়া। তপ্ত শরীরে প্রেমের আগুন, উষ্ণ ভালোবাসা, এক ফুলকি কামের সুধা, আলিঙ্গনের আশা, তীব্র নেশা, উন্মাদনা, আদরে মিঠে হাসি, জড়িয়ে গলা বলছি তোমায় সত্যিই ভালোবাসি।